ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭২, পাবনা ৫-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৫ আসনে। এটি পাবনা সদর, এটি সংসদীয় আসন ৭২। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি পাবনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল স্বপন। তো স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো স্বপনের এলাকার মানুষের ভোটার এবং জনগণকে নিয়ে কি স্বপ্ন একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ আজকের এই ডিবিসির নির্বাচন এক্সপ্রেসে আমাকে আনার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় পাবনাবাসীকে এবং পাবনা ৫ নির্বাচন এলাকার সবাইকে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে। আমার ভাবনা পাবনার মানুষের শান্তি উন্নয়ন এগুলো নিয়েই কাজ করি আমরা আগে থেকেই, এবং দলের পক্ষ থেকে আমরা সবসময় এই ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর থেকেই আমরা প্রশাসনের অ্যাক্টিভিটিস ছিল না এখানে, আমরা নিজেরাই এখানে প্রশাসনের দায়িত্ব পালন করেছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক থাকে, পাবনার মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং পাবনার উন্নয়নের যাত্রাটা যেন অব্যাহত থাকে, অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে, এটা নিয়ে আমরা আসলে কাজ করি। এবং যার ফলশ্রুতিতে আপনি জানতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই ব্যাপক বিধ্বংসী অনেক কাজ হয়েছে, কিন্তু পাবনায় একমাত্র জেলা যেখানে ওই ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, কোনো লুটতারাজ ভাঙচুর জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ যে ফ্যাসিবাদের পতনের পর যেটা সারা দেশে হয়েছে, এটা পাবনাতে হয়নি। সেটা ডিউ টু আমাদের অ্যাক্টিভিটিস ছিল। আমাদের আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন। আমরা নির্বাচনের আর ৪ মাসের মতো বাকি আছে। ইতিমধ্যেই সারা দেশে নির্বাচনী একটা আমেজ বইছে, এর বাইরেও নয় কিন্তু সেই পাবনা। আমি যদি বলি ৯১ সালে এককভাবে নির্বাচন করেছিল জামায়াত, ২০০১ সালে জোটগতভাবে তার নির্বাচনে জয়ী হয়েছে। তাহলে এই আপনারা ছেড়ে দিয়েছিলেন, বিএনপিকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে কি এই নির্বাচনী সমীকরণটা একটু জটিল হয়ে উঠছে আপনার এই পাবনা? আমি ওইখানে ১৯৭৯ সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল, যেটা জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্দুল হালিম সাহেব। তারপরে আপনার পরবর্তীতে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে আর নির্বাচনে অংশগ্রহণ করেনি। ১৯৯১ সালে এখানে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, সেখানে বিএনপি বিজয়ী হতে পারেনি, জামাত ইসলাম বিজয়ী হয়েছিল। তারপরে ৯৬ সালে এসে আবার বিএনপি বিজয়ী হয়েছিল, এখানে বিএনপির প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সাহেব, উনি বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে এসে জোট হয়েছিল, বিএনপি জামাত সহ ৪ দলীয় জোট ছিল, সেই জোটের কারণেই সিটটা ছেড়ে দিয়েছিল, তার কারণে উনি বিজয়ী হতে পারছিলেন। কারণ আমাদের প্রার্থী যখন ৯৬ সালে বিজয়ী হয় তখন আওয়ামী লীগও ছিল, জামাত ইসলামও ছিল, কিন্তু বিএনপির সাথে কিন্তু তারা। বলছিলাম ছেড়ে দেওয়াটা কি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বেন আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী? না, আমরা সেটা মনে করি না, যে আমরা দলটা ঐক্যবদ্ধ আছে, আমরা সবাই একসাথে হই, দলের কাজ করবো ইনশাল্লাহ। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই পাক দলে থেকে যাকেই দিক, আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী, দলের থেকে যাকেই দিক ইনশাল্লাহ আমরা আশা করি সে শতভাগ বিজয়ী হবে। যদিও নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের জনসমর্থন কিন্তু ব্যাপক আছে। সেই ক্ষেত্রে আপনারা যারা নির্বাচন করছেন তারা কাদের পক্ষে সমর্থন দিতে পারে বলে মনে করছেন? আপনাদের যে আরেকটা রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের এখন পর্যন্ত তাদের ভূমিকাটাই স্পষ্ট নয়, কারণ তারা এমন অপকর্ম করছে, আসলে মানুষের সামনে তারা কেউই আসে না, বা কোনো জায়গায় এসে যে একটা কোনো ব্যাপারে ভূমিকা রাখবে, নির্বাচন হোক বা সামাজিক যে কোনো কর্মকাণ্ড হোক, তাদের কোনো এখানে ভূমিকা নেই। তারপরে আওয়ামী লীগের একটা সমর্থন জনগোষ্ঠীর ভিতরে আছে, একটা সমর্থন আছে, কিন্তু সেটা আপনার আসলে ভোট আরও কাছাকাছি না আসলে এটা এখনই প্রেডিকশনটা মিলানো খুবই মুশকিল। কারণ যে আসলে তারা ভোটে অংশগ্রহণ করবে কিনা সেটাও তো এখন অংশগ্রহণ তো করতে পারে, কোনো পরিস্থিতিতে অন্য কোনো নাম দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো ব্যানারে করতে পারে। আবার দেখা যেতে পারে যে ভোট ইলেকশনই তারা বর্জন করলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপনারা শুনছিলেন এখানকার যে সম্ভাব্য প্রার্থী উনি কীভাবে নির্বাচনে তাদের জনগণকে সম্পৃক্ত করে কাজ করবেন। আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরবর্তীতে বিকেল ৫টায় আমরা যাব নাটোর ১ আসনে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।